এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আগের ক্লাসে দেখবে হিমালয়ের ফরমেশন এবং তোমরা জানো ট্রান্স হিমালয়ের মধ্যে তিনটে রেঞ্জ, কারাকোরাম, লাদাখ এবং জাসকার। কারাকোরাম রেঞ্জটা পড়েছিলাম। আজকে আমরা লাদাখ এবং জাসকার বাকি যে দুটো রেঞ্জ রয়েছে সেই দুটো দেখব। আর এই ক্লাসটা আমি মিসলেনিয়াস এক্সামের উপর বেস করে নিয়ে আসছি। এছাড়াও তুমি যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু পড়ে থাকে। তো সমস্ত পরীক্ষার জন্যই তুমি ক্লাসটা দেখতে পারো, যে কোনো এক্সামের জন্য আর কি। তো চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, তাহলে আজকে আমরা দেখবো লাদাখ রেঞ্জ। ঠিক আছে, দেখো অবস্থান এবং সীমানাটা প্রথমে দেখে নিই। চলো দেখো, তাহলে নর্থে রয়েছে, দেখো আমি আগের দিনে বলেছিলাম যে তিনটে রেঞ্জ, কারাকোরাম, লাদাখ আর জাসকার। কারাকোরাম, লাদাখ আর জাসকার, ঠিক আছে। তাহলে দেখো লাদাখের ওপরে কে রয়েছে, যদি নর্থে বলে দেখো তাহলে কারাকোরাম রেঞ্জ রয়েছে। আর যদি সাউথে যদি বলে দেখো সাউথে কে রয়েছে, দেখো জাসকার রেঞ্জ রয়েছে, তাহলে জাসকার রেঞ্জ দেখো রয়েছে। এবার দেখো কারাকোরাম এবং লাদাখ এর মাঝ বরাবর কোন নদী আছে বা কোন নদী প্রাকৃতিক বিভাজন হিসেবে কাজ করে, মনে রাখবে শোক নদী। ঠিক আছে। আর যদি বলে লাদাখ এবং জাসকারের মাঝে কোন নদী জলবিভাজক হিসেবে কাজ করে, তাহলে মনে রাখবে ইন্দাস, এর সিন্ধু নদী বলা হয়। ঠিক আছে। দেখো আমি দেখো এখানে ছবিটা নিয়ে নিয়েছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো কারাকোরাম রেঞ্জ, দেখো কারাকোরাম এবং লাদাখ এর মাঝে রয়েছে দেখো শোক নদী। ঠিক আছে। এবং দেখো লাদাখ এবং জাসকারের মাঝে রয়েছে দেখো সিন্ধু নদী। আশা করছি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। দেখো লাদাখ রেঞ্জ চীনে প্রবেশ করে কৈলাস রেঞ্জ নামে পরিচিত হয়েছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা নাম শুনে থাকবে যে কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জ কি, ওটাই আর কি। ওই লাদাখ রেঞ্জটা চীনে প্রবেশ করে নাম হয়েছে কৈলাস রেঞ্জ। আর দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর কি, যাকে এলএসি বলা হয়, এটা এই অঞ্চলের মধ্য দিয়েই অতিক্রম করেছে। এটা একটু মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয় বাট একটু মনে রাখবে। ঠিক আছে। দেখো নেক্সট দেখো আমরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো চলো দেখে নিই। তাহলে লাদাখ রেঞ্জ এর ঢাল কিন্তু দেখো ট্রান্স হিমালয়ের মধ্যে সব থেকে বেশি। ট্রান্স হিমালয়ের মধ্যে তিনটি অংশ আছে, কি কি? কারাকোরাম, লাদাখ এবং জাসকার। তাহলে লাদাখ রেঞ্জের ঢাল কিন্তু দেখো স্লোপ যাকে বলে, এটা কিন্তু বেশি। ঠিক আছে। হাইস্ট পিক মনে রাখবে স্টক কাংরি। স্টক কাংরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় লোকেটেড, দেখো লাদাখ, লে ডিস্ট্রিক্ট লাদাখে লোকেটেড। উচ্চতাটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে 6153 মিটার। আর দেখো নাঙ্গা পর্বতটা একটু মনে রাখবে, এর লোকেশন জিজ্ঞেস করে। এটি ওয়েস্টার্ন হিমালয়ের অন্তর্গত এবং পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর সেখানের মধ্যে এই নাঙ্গা পর্বতটা পড়ে যায় আর কি, লোকেটেড। ঠিক আছে, বর্তমানে আর কি। তাহলে মনে রাখবে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে লাদাখ রেঞ্জের ঢাল কিন্তু বেশি, হাইয়েস্ট পিক হচ্ছে স্টক কাংরি, আর কোথায় অবস্থিত, লে ডিস্ট্রিক্ট লাদাখে, উচ্চতা 6153 মিটার। আর নাঙ্গা পর্বতের লোকেশন জিজ্ঞেস করতে পারে, ওয়েস্টার্ন হিমালয়ের অন্তর্গত এবং বর্তমানে এটা পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর সেখানে অবস্থিত। দেখো আমি এখানে ছবিগুলো দিয়ে দিচ্ছি। আগের ক্লাসে দেখবো আমি পড়েছিলাম পামির নট, ঠিক আছে, কুনলুন মাউন্টেন, ঠিক আছে, হিন্দুকুশ মাউন্টেন, এগুলো পড়েছিলাম। দেখো এখানে দেখো লোকেটেড নাঙ্গা পর্বত, দেখো নাঙ্গা পর্বত। ঠিক আছে। দেখো কৈলাস রেঞ্জটা বললাম, ওই লাদাখ রেঞ্জ যেটা পূর্ব দিকে তোমার দেখো চীনে প্রবেশ করেছে, সেটাই দেখো লাদাখ রেঞ্জ চীনে নাম হচ্ছে। লাদাখ রেঞ্জের নামই হচ্ছে কৈলাস রেঞ্জ চীনে। দেখো আমি এখানে ছবির মাধ্যমে কিছু কিছু পার্ট তোমাদেরকে দেখিয়েছি যে ঢাল কিন্তু দেখো সব থেকে বেশি হাইয়েস্ট স্লোপ। ঠিক আছে। দেখো কৈলাস রেঞ্জ দেখো চীনে, চীনের লাদাখের সম্প্রসারিত অংশ। এর সর্বোচ্চ শৃঙ্গ দেখো, এটা আমি এখন পরে নেই, পরে আসছি, মাউন্ট কৈলাস। ঠিক আছে, মনে রাখতে পারো এর মাউন্ট কৈলাসের হাইটটা মনে রাখতে পারো 6638 মিটার এবং এলএসি এই অঞ্চলে লোকেটেড। ঠিক আছে। দেখো স্টক কাংরি যেটা বললাম, লেহ জেলায় লাদাখে লোকেটেড এবং দেখো হেমিস জাতীয় উদ্যানের অন্তর্গত। হেমিস জাতীয় উদ্যানের মধ্যে আর কি এইটা পড়ে যায়, স্টক কাংরিটা, এবং ভারতের বৃহত্তম এটা জাতীয় উদ্যান। দেখো নেক্সট আমি এগুলো আসছি, দেখো এখনো পড়ানো হয়নি, আমি তারপর বলছি নেক্সটে, তোমাদের আবার এই জায়গায় আসবো ফিরে। ঠিক আছে। দেখো হেমিস ন্যাশনাল পার্ক, দেখো স্টক কাংরি যেটা বললাম যে হাইস্ট পিক স্টক কাংরি হেমিস ন্যাশনাল পার্কের মধ্যেই অবস্থিত। মনে রাখবে এটা কোথায় লোকেটেড, হেমিস ন্যাশনাল পার্কের মধ্যে স্টক কাংরি পিকটা লোকেটেড। দেখো হেমিস ন্যাশনাল যে পার্ক রয়েছে এটা ভারতের দেখো লার্জেস্ট ন্যাশনাল পার্ক, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। ভারতের যে স্নো লেপার্ড সংরক্ষণের জন্য এটি বিখ্যাত। তাহলে পড়তে পারে হেমিস ন্যাশনাল পার্ক কোথায় লোকেটেড, 1 নম্বর লাদাখে। ঠিক আছে। আর এই হেমিস ন্যাশনাল পার্কের মধ্যেই হাইস্ট পিক লাদাখে যেটা রয়েছে স্টক কাংরি, সেটা কিন্তু লোকেটেড। আর হেমিস ন্যাশনাল পার্ক ভারতের লার্জেস্ট ন্যাশনাল পার্ক এবং এটি কিসের জন্য বিখ্যাত, কিসের সংরক্ষণের জন্য আর কি, স্নো লেপার্ড। ঠিক আছে। আশা করছি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত।
নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাদাখ রেঞ্জে গুরুত্বপূর্ণ আমরা স্থানগুলো চলো দেখে নিই। দেখো যেটা একটু আগে বলছিলাম আগে এই স্লাইডে, মাউন্ট কৈলাস। দেখো কৈলাস রেঞ্জ যেটা তিব্বত চায়নাতে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইস্ট পিক দেখো মাউন্ট কৈলাস, যার উচ্চতা মনে রাখবে 6638 মিটার। এটা দেখো আগের স্লাইডে আমি তোমাদেরকে বলছিলাম। তাহলে মনে রাখবে মাউন্ট কৈলাস, যেটা কোথায় লোকেটেড, তিব্বত চায়নাতে অবস্থিত। হাইস্ট পিকের নাম মাউন্ট কৈলাস, 6638 মিটার। ঠিক আছে, দেখো দেখো এই পয়েন্টটা মনে রাখবে। হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বীদের কাছে দেখো এটা একটা পবিত্র স্থান আর কি, মাউন্ট কৈলাস। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়ে থাকে যে মাউন্ট কৈলাস কোন রেঞ্জের মধ্যে লোকেটেড, তখন মনে রাখবে লাদাখ রেঞ্জের মধ্যে লোকেটেড। ঠিক আছে, হাইস্ট পিকগুলো মনে রাখবে, মাউন্ট কৈলাস, উচ্চতাটা মনে রাখবে। ঠিক আছে, দেখো লেক মানসরোবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। দেখো মাউন্ট কৈলাস এর নিকটবর্তী স্থানে একটা পবিত্র হ্রদ, নিকটে অবস্থিত আর কি পবিত্র হ্রদ। এবং দেখো এখান থেকে এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি হয়েছে, এগুলো মনে রাখবে। যে এই যে নদীগুলো দেখতে পাচ্ছ, ইন্দাস, সতলজ, ব্রহ্মপুত্র, কার্নালি, ঠিক এই সমস্ত যে রিভারগুলো, এগুলো সব কোথা থেকে তৈরি হয়েছে, দেখো লেক মানসরোবর। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, লেক মানসরোবরটা, যেটা মাউন্ট কৈলাসের নিকটেই অবস্থিত। এবং এই অঞ্চল থেকে এই সব নদীগুলি উৎপত্তি হয়েছে। কি কি নদী, ইন্দাস, সতলজ, ব্রহ্মপুত্র অ্যান্ড কার্নালি। ঠিক আছে, দেখো আমি পুরো ম্যাপের মধ্যে বিষয়টাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা মানস সরোবর লেক, দেখো ঠিক আছে, মানস সরোবর লেক, যেটা কৈলাস রেঞ্জের নিকটেই দেখো অবস্থিত। এখান থেকে দেখো সিন্ধু, শতদ্রু বা সতলেজ, দেখো কার্নালি বা ঘাগড়া, তারপর দেখো ব্রহ্মপুত্র, সমস্ত নদীগুলি দেখো এই জায়গা থেকে দেখো উৎপত্তি হয়েছে। এটাকে হচ্ছে মানস সরোবর লেক, ঠিক আছে, বা হ্রদ। আশা করছি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। দেখো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। প্যাংগং সো লেক, তোমরা আশা করি নাম শুনেছো, প্যাংগং লেকের নাম শুনেছো। দেখো লার্জেস্ট স্যালাইন ওয়াটার এটা, এই প্যাংগং সো লেকটা হচ্ছে লার্জেস্ট স্যালাইন একটা লেক। দেখো ইন্দো চায়না বর্ডারে লোকেটেড, এটা মনে রাখবে। এবং 3 ভাগের মধ্যে 1 ভাগ দেখো ভারতে আছে, কিন্তু 2 ভাগ দেখো কোথায় আছে, চীনে লোকেটেড। ভেরি ইম্পর্টেন্ট। কত মিটার উচ্চতায় এটা লোকেটেড মনে রাখবে, 4225 মিটার। এবং লাদাখে দেখো অন্যতম একটা জনপ্রিয় এটা পর্যটন কেন্দ্রও বটে, প্যাংগং লেকটা, প্যাংগং সো লেক। আমি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় এসে থাকে, যেগুলো প্রশ্ন, সেগুলো এখান থেকে সেগুলোই আর কি নিয়েছি। তোমরা পুরো ক্লাসটা দেখলে বুঝতে পারবে। গুরুত্বপূর্ণ দেখো পাসেসগুলো দেখে নাও। খারদুংলা পাস, ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। তাহলে লাদাখ রেঞ্জের মধ্যে কিন্তু দেখো খারদুংলা পাসটা লোকেটেড, যেটা উমিংলা পাস, এছাড়া দেখো চাংলা পাস। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উমিংলা, খারদুংলা, চাংলা পাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটেই। তো হাইয়েস্ট মোটরেবল যে রোড, সেটা কিন্তু আগে ছিল খারদুংলা, কিন্তু বর্তমানে এখন ওয়ার্ল্ডের মধ্যে যদি ধরো, তাহলে কিন্তু এটাই হবে উমিংলাটা। কত মিটার উচ্চতায় লোকেটেড, এটা মনে রাখবে 19,300 ফিট। আর মিটার যদি বলো তাহলে 5,883 মিটার। দেখো লাদাখ রেঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উচ্চ পর্বত গিরিপথ এই চাংলাটা, এবং লেকে প্যাংগং সোর সঙ্গে যুক্ত করে। তাহলে ইম্পর্টেন্ট, লেকে প্যাংগং সোর সঙ্গে যুক্ত করে কোন পাস, চাংলা পাস। ঠিক আছে, তাহলে 3টে পাসের নাম মনে রাখবে, যেটা লাদাখ রেঞ্জের মধ্যে লোকেটেড, খারদুংলা, মিংলা আর চাংলা। এই ধরনের প্রশ্ন পড়তে পারে যে লাদাখ রেঞ্জের মধ্যে অবস্থিত, পাসের নামগুলো দিয়ে দিল, এর মধ্যে কোনটি নয়। তাহলে 3টে পাসের নাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। দেখো নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৈলাস রেঞ্জ সম্পর্কে আমরা চলো একটু ডিটেল দেখে নিই। দেখো লাদাখ রেঞ্জের পূর্বাংশ চীনে প্রবেশ করে কৈলাস রেঞ্জ নামে পরিচিত। তোমাদেরকে একটু আগে বললাম যে লাদাখ রেঞ্জটাই যে পূর্বের অংশটা চীনে প্রবেশ করে কৈলাস রেঞ্জ নামে পরিচিত হয়েছে। হাইস্ট পিক দেখো মাউন্ট কৈলাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত হাইস্ট উচ্চতা মনে রাখবো, 6638 মিটার। এবং লেক মানসরোবর পর্বতে নিকটে এটা অবস্থিত, লেক মানসরোবরের নিকটে এটা অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে কৈলাস রেঞ্জ কোথায় লোকেটেড, তিব্বতে। এবার দেখো আমি এক্সাম ওরিয়েন্টেড কুইক রিভিশন টাইপে নিয়ে নিয়েছি, যাতে তোমাদেরকে সহজেই রিভিশন করে দিতে পারি। তো দেখো সেপারেট করেছে কারাকোরাম, দেখো কারাকোরাম, লাদাখ, জাস্কার। তাহলে কারাকোরাম, লাদাখ আর জাস্কার। তাহলে কারাকোরাম আর লাদাখের মধ্যে দেখো শোক রিভার রয়েছে, আর লাদাখ জাস্কারের মধ্যে দেখো ইন্দাস রিভার রয়েছে। ঠিক আছে, ইস্টার্ন এক্সটেনশন যদি বলে থাকে, তাহলে দেখো কৈলাস রেঞ্জ হবে, যেটা চায়নাতে লোকেটেড, আর তিব্বত। ঠিক আছে, দেখো হাইয়েস্ট পিক যদি বলে স্টক কাংরি মনে রাখবে। দেখো লার্জেস্ট ন্যাশনাল পার্ক যদি বলে, তাহলে হেমিস ন্যাশনাল পার্ক, এটা কোথায় লোকেটেড, লাদাখে লোকেটেড।
আর লার্জেস্ট স্যালাইন লেক যদি বলে প্যাংগং সো লেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। হায়েস্ট মোটরেবল রোড যদি বলে থাকে তাহলে কিন্তু হবে উমিংলা পাস, ঠিক আছে। আর ওল্ড হায়েস্ট মোটরেবল রোড যদি বলে থাকে তাহলে হবে খারদুংলা পাস। দেখো ইম্পর্টেন্ট পাসের মধ্যে এটাও মনে রাখবে চাংলা পাসটা। আর হায়েস্ট পিক অফ ক্যালাস রেঞ্জ মাউন্ট ক্যালাস, ঠিক আছে, ইম্পর্টেন্ট মিটারটা মনে রাখবে, উচ্চতাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন পড়ে থাকে 6638 মিটার, ঠিক আছে। দেখো মেজর রিভার ফ্রম মানসরোবর রিজিয়ন, মানসরোবর যে হ্রদটা রয়েছে লেক, সেখানে কোন কোন নদীগুলোর উৎপত্তি হয়েছে এগুলো একটু মনে রাখবে। ইন্দাস, সতলেজ, ব্রহ্মপুত্র আর কার্নালি, ঠিক আছে। এবং দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করেছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। দেখো আমরা যে পুরো বিষয়টা পড়লাম সেটা আমি এক জায়গায় দিয়ে দিচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হয় এবং কুইক রিভিশন করতে পারো। এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, দেখবে SM কক্ষ, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি পিডিএফটি শেয়ার করে দেবো, ডিসক্রিপশনের মধ্যে দেবো, লিঙ্ক দেওয়া আছে। নেক্সট দেখো, এরপর দেখো চলে আসতে আমরা জাস্কার রেঞ্জটা চলো দেখি। দেখো তাহলে দেখো জাস্কার রেঞ্জ হলো ট্রান্স হিমালয়ের একটা গুরুত্বপূর্ণ পর্বতমালা এবং এটি প্রধানত জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে অবস্থিত। ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন পড়ে থাকে জাস্কার রেঞ্জটা কোন কোন অঞ্চলের মধ্যে বিস্তৃত, তাহলে জম্মু কাশ্মীর হবে, লাদাখ হবে এবং হিমাচল প্রদেশের মধ্যে এটি বিস্তৃত। আর এটা ট্রান্স হিমালয়ের মধ্যে অন্তর্গত আর কি, ঠিক আছে। দেখো অবস্থান এবং বিস্তৃতিটা আমরা চলো দেখে নিই। দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই অঞ্চলে অবস্থিত হচ্ছে জাস্কার, কারাকোরাম, লাদাখ, জাস্কার। তাহলে জাস্কারটা জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলের মধ্যে কিন্তু লোকেটেড। এটা তোকে হিমাচল প্রদেশকে তিব্বত বা চায়না থেকে পৃথক করেছে, ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটাও প্রশ্ন এই ধরনের পড়ে থাকে যে হিমাচল প্রদেশকে চায়না থেকে পৃথক করেছে কোন রেঞ্জ আর কি, ঠিক আছে। তখন মনে রাখবে যে জাস্কা রেঞ্জ। এবং দেখো জাস্কা রিভার এই পর্বতকে কেটে প্রবাহিত হয়েছে, মনে রাখবে, তাহলে এটাও মনে রাখবে জাস্কা রিভার এই পর্বতমালাকে কেটে প্রবাহিত হয়েছে। তিনটে পার্টই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো গুরুত্বপূর্ণ আমরা বৈশিষ্ট্যগুলো চলো দেখে নিই। তাহলে হাইয়েস্ট পিক মনে রাখবে জাস্কা রেঞ্জ, কারাকোরাম, লাদাখ, জাস্কার। জাস্কারের মধ্যে হাইয়েস্ট পিক যদি বলে তাহলে মাউন্ট কামেট, ঠিক আছে। উচ্চতার মনে রাখবে 7756 মিটার, কোথায় লোকেটেড এটা, উত্তরাখণ্ডে লোকেটেড, ঠিক আছে। এবং দেখো এটি জাস্কা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে জাস্কা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে, মাউন্ট কামেট। উচ্চতা মনে রাখবে 7756 মিটার, কোথায় লোকেটেড, উত্তরাখণ্ডে। গুরুত্বপূর্ণ উপত্যকা বা ইম্পর্টেন্ট ভ্যালিগুলো চলো আমরা দেখে নিই। দেখো ভ্যালি বলতে কি বোঝায় না, দুটি পর্বত বা পর্বতের মাঝে যে নিচু ভূমি যেখানে সাধারণত একটা নদী প্রবাহিত হয় সেই জায়গাটাকে আমরা বলে থাকি ভ্যালি, তাই তো। দেখো তাহলে এই ভ্যালিগুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন পড়ে থাকে যে স্পিতি ভ্যালি কোথায় লোকেটেড, তারপর হিমাচল প্রদেশে লোকেটেড, তারপর লাহুল ভ্যালি যেটা সেটাও হিমাচল প্রদেশে লোকেটেড, তারপর কিন্নার ভ্যালি সেটাও হিমাচল প্রদেশে লোকেটেড, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই ভ্যালিগুলো কোথায় লোকেটেড, স্পিতি, লাহুল আর কিন্নার এই তিনটাই হিমাচল প্রদেশে লোকেটেড। দেখো আমি এখানে দেখো ছবির মধ্যে পুরো বিষয়টাকে দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। দেখো স্পিতি উপত্যকা যদি বলে তাহলে দেখো এটাও হবে হিমাচল প্রদেশে লোকেটেড, লাহোল উপত্যকা যদি বলে তাহলে এটা দেখো হিমাচল প্রদেশ হবে, আর কিন্নর উপত্যকা যদি বলে থাকে তাহলে দেখো এটা কি হবে, হিমাচল প্রদেশে লোকেটেড। তাহলে দেখো জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে বিস্তৃত জাস্কার রেঞ্জটা, এবং হিমাচল প্রদেশকে দেখো তিব্বত থেকে পৃথক করেছে এবং জাস্কার নদী একে অতিক্রম করেছে। তিনটে পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সর্বোচ্চ শৃঙ্গের নাম মনে রাখবে মাউন্ট কামেট, উচ্চতার মনে রাখবে 7756 মিটার, কোথায় লোকেটেড, উত্তরাখণ্ডে। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, তাহলে আমিও মোটিভেট হব। দেখো কুইক পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। তাই যদি লোকেশন বলে জম্মু কাশ্মীর, লাদাখে লোকেটেড এটা, আর সেপারেট রাখা করছে হিমাচল প্রদেশ তো তিব্বত চায়নাকে। আর জাস্কা রিভার দেখো রিভারের নামটা মনে রাখো কোন নদী কেটেছে, জাস্কা রিভার। আর হাইয়েস্ট পিক মাউন্ট কামেট 7756 মিটার। আর ইম্পর্টেন্ট ভ্যালিগুলো একটু মনে রাখবো যেগুলো হিমাচল প্রদেশে লোকেটেড, স্পিতি ভ্যালি, লাহুল ভ্যালি আর একটা কিন্নর ভ্যালি। তিনটেই কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এরপরে আমরা চলো ফরমেশন অফ কারেওয়া। কারেওয়া জানো তোমরা কি, দেখো কারেওয়ার তোমরা নাম নিশ্চয়ই শুনেছো, তবু আমি বলছি বিষয়টা তোমরা দেখো তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে আর কি। ফ্লোভিও
ল্যাকাস্ট্রিন প্লেন্স, অর্থাৎ দেখো ফ্লোভিয়াল মানে হচ্ছে নদী, আর ল্যাকাস্ট্রিন মানে হচ্ছে দেখো হ্রদ, ঠিক আছে, উভয়ের দ্বারা সৃষ্ট পললভূমি। এগুলি মূলত কাশ্মীর ভ্যালিতে দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে কারেওয়া ফর্মেশন বা কারেওয়া গঠন কোথায় হয়? কাশ্মীর ভ্যালিতে, ঠিক আছে। আর এটা এটা একটু মনে রাখবে যে ফ্লোভিয়াল হচ্ছে দেখো নদী, আর ল্যাকাস্ট্রিন হচ্ছে দেখো হ্রদ, এই উভয়ের দ্বারা সৃষ্ট পললভূমি এটা একটা কারেওয়াসটা, ঠিক আছে, কারেওয়াটা। এবং কোথায় দেখা যায়? কাশ্মীর ভ্যালিতে এটা কিন্তু দেখতে পাবে তোমরা, বা লোকেটেড, ঠিক আছে। দেখো ফরমেশন অফ কারেওয়া গঠনের যে ফরমেশন সেটা আমরা দেখে নিই, চলো। দেখো পীর পাঞ্জাল মাউন্টেন গঠিত হওয়ার সময় কাশ্মীর ভ্যালি, যা উত্তরে গ্রেট হিমালয়ান রেঞ্জ এবং দক্ষিণে পীর পাঞ্জাল রেঞ্জ দ্বারা বেষ্টিত, সম্পূর্ণভাবে কি হয়? জলের নিচে চলে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে যে পীর পাঞ্জাল যে মাউন্টেন গঠিত হওয়ার সময় কি হয়? কাশ্মীর ভ্যালি, যার উত্তরে ছিল গ্রেট হিমালয়ান রেঞ্জ এবং দক্ষিণে ছিল পীর পাঞ্জাল রেঞ্জ দ্বারা বেষ্টিত, সম্পূর্ণভাবে সেটা কি হয় না? জলের নিচে চলে যায়। ফলে দেখো 5.5 স্কোয়ার কিলোমিটার আয়তনে একটা বিশাল হ্রদের সৃষ্টি হয়, এবং বিভিন্ন রিভার এই হ্রদে বিপুল পরিমাণে দেখো সেডিমেন্ট বা পলি নিয়ে আসে এবং সেগুলো ধীরে ধীরে হ্রদের তলদেশে জমা করতে থাকে। পরবর্তী দেখো এন্ডোজেনিক ফোর্সেস, অর্থাৎ ভূ অভ্যন্তরীণ যে ভূ প্রাকৃতিক শক্তি, এর প্রভাবে দেখো বারামুলা গর্জের সৃষ্টি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গর্জ মানে হচ্ছে গিরিখাত, ঠিক আছে, বারামুলা গর্জের সৃষ্টি হয় এন্ডোজেনিক ফোর্সের প্রভাবে। এই বারামুলা গর্জ দিয়ে কি হয়? দেখো এই যে জল, হ্রদের জলটা দেখো, হ্রদের জল বেরিয়ে যায় এবং সেটি পরবর্তীকালে গিয়ে শুকিয়ে যায়, এবং হ্রদের তলদেশে জমে থাকা যায় দেখো পলি, সেগুলো তো পরবর্তীকালে কি হয়? কারেওয়া নামে পরিচিত হয়। আর এই কারেওয়াটা কিসের জন্য বিখ্যাত তোমরা জানো? জাফরান নাকি চাষের জন্য কিন্তু বিখ্যাত, কেশর যাকে বলে। দেখো তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখবে যে কারেওয়া ফরমেশনটা কোথায় হয়েছে? কাশ্মীর ভ্যালিতে দেখা যায় লোকেশনটা। আর কজ অফ ফরমেশন বললে পীর পাঞ্জাল মাউন্টেন গঠন এবং পরবর্তীতে তার বারামুলা যে গর্জ এর সৃষ্টি। আর দেখো নেচারটা একটু মনে রাখতে পারো যে নদী এবং হ্রদের পলল দ্বারা গঠিত একটা সমভূমি, এটা একটা কারেওয়াটা, ঠিক আছে। ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে আমি কুইক রিভিশনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তা দেখো মনে রাখবে কাশ্মীর ভ্যালিতে লোকেটেড, 5.5 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তার এটা। আর সেডিমেন্ট কারা করেছে? বিভিন্ন নদী এসে সেডিমেন্ট করে দিয়েছে, তাই তো। আর বারামুলা গর্জ মনে রাখবে এই যে এর জন্য দায়ী, মানে জলটা ড্রেন হয়ে যাওয়ার পেছনে বারামুলা গর্জ কিন্তু দায়ী, ঠিক আছে। দেখো ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন, কি টাইপের প্লেন এটা একটু মনে রাখবে। আর কারেওয়াস ফর্মেশন কিভাবে হয়েছিল তোমাকে বললাম, যে বিভিন্ন রিভার সেখানে ডিপোজিট করেছে আর কি তাদের পলল, সে পললগুলো পরবর্তীকালে ওয়াটার ড্রেন হয়ে যাওয়ার পর সেখানে শুকিয়ে যায়, এবং ফলে যে মৃত্তিকার সৃষ্টি হয়, মৃত্তিকাটাকেই বলছে কারেওয়া সয়েল, যেটা কেশর চাষের জন্য কিন্তু তোমরা জানো কাশ্মীরে খুবই ফেমাস মৃত্তিকা। দেখো এই পয়েন্টটা একটু দেখে নাও, কারণ এই পয়েন্ট আমি এক্সট্রা পয়েন্ট নিয়ে এসেছি। যে বারামুলা গর্জ হলো দেখো ঝিলাম রিভার কর্তৃক গঠিত। তাহলে কোন রিভার কর্তৃক গঠিত এটা একটু মনে রাখবো, এখান থেকে প্রশ্ন করতে পারে। ঝিলাম রিভার কর্তৃক গঠিত একটি সংকীর্ণ গিরিখাত, দেখাবো গর্জ আর কি। দেখো কাশ্মীর ভ্যালির পশ্চিম প্রান্তে অবস্থিত, ঠিক আছে, এইটুকু শুধু মনে রাখবে। এবং দেখো গুরুত্বপূর্ণ যে তথ্য এটা একটু দেখে নাও, কোথায় লোকেটেড? জম্মু কাশ্মীর লোকেটেড, দেখো কোন ডিস্ট্রিক্ট? বারামুলা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। রিভারের নামটা মনে রাখবো, যেটা বললাম ঝিলাম রিভার এই গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। দেখো ফরমেশনটা দেখবে একটু, যে ভূভ্যন্তরীণ শক্তি থেকে এন্ডোজেনিক ফোর্সেস আর কি, এবং নদীর ক্ষয়কার্যের যেরকম ইরোশনের ফলে আর কি দেখো এই গিরিখাতের সৃষ্টি হয়েছে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। দেখো এর ইম্পর্টেন্স কি, গুরুত্ব কি? দেখো একসময় দেখো কাশ্মীর ভ্যালি একটা বিশাল হ্রদের নিচে ছিল। এই বারামুলা গর্জ তৈরি হওয়ার পর দেখো হ্রদের জল ঝিলাম রিভারের মাধ্যমে কি হয়? বেরিয়ে যায়, ফলে হ্রদটি কি হয়? শুকিয়ে যায় এবং তলদেশে যে পলি জমে সেই পলিটি কারেওয়া যে ফরমেশনের সৃষ্টি হয়। আর কারেওয়া তোমরা জানো এখনই বললাম যে কেশর চাষের জন্য কিন্তু এই সয়েলটি বিখ্যাত। তাহলে দেখো পীর পাঞ্জাল রেঞ্জ ফর্ম হচ্ছে, সেখানে কাশ্মীর বিকামে লেকে পরিণত হচ্ছে, তারপরে কি হচ্ছে? বারামুলা গর্জে দেখো সৃষ্টি হচ্ছে এবং ওয়াটার ড্রেন হচ্ছে, তারপর কারেওয়া আর কি ফরমেশন হচ্ছে, ঠিক আছে। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। দেখো ফরমেশন অফ দুনস অ্যান্ড দুয়ার্স এর গঠনটা দেখে নাও, ঠিক আছে, চলো। তাহলে দেখো দুনস বা দুয়ার্স হলো দেখো ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন, অর্থাৎ নদী বা হ্রদের পলল দ্বারা গঠিত একটা সমভূমি।
তাহলে একই আগেরটার মতনই। আর দুনস গঠন দেখো কারেওয়ার মতোই, উভয়ই আর কি প্রাচীন হ্রদ শুকিয়ে যাওয়ার পর তলদেশে জমে থাকা সেডিমেন্ট বা পলি থেকেই সৃষ্টি হয়েছে। দেখো কারেওয়া এবং দুনের মধ্যে পার্থক্য হলে তাদের লোকেশনের কিন্তু কিছু পার্থক্য রয়েছে, বাকিটা জিনিসটা কিন্তু একই। দেখো অতীতে মিডিল হিমালয় এবং শিবালিক হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলে একটা লেকের সৃষ্টি হয়। ঠিক আছে, এগুলো আমি বলবো নেক্সট ক্লাসে। তাহলে মনে রাখবে, এখন এইটুকুই মনে রাখো যে অতীতে মিডিল হিমালয় এবং শিবালিক, পরের দিনের ক্লাসে এগুলো বলবো। ঠিক আছে, মিডিল হিমালয়, শিবালিক, পাঞ্জাব হিমালয় আরও আছে, সবই আমরা দেখব। সেইটুকু মনে রাখো যে মিডিল হিমালয় এবং শিবালিকের মধ্যে অবস্থিত আর কি একটি লেকের সৃষ্টি হয়, এবং বিভিন্ন রিভার কি হয় সেখানে সেডিমেন্ট জমা করতে থাকে আর কি। পরবর্তীকালে হ্রদের জল সরে গেলে বা ড্রেন হয়ে গেলে তলদেশে জমে থাকা পলল থেকে দুনস বা দুয়ারের সৃষ্টি হয়। মানে কারেওয়া যে ফরমেশন ঠিক একইভাবে, এটা কার মধ্যে মিডিল হিমালয় এবং শিবালিকের মধ্যে, এটা একটু মনে রাখবে, বাকিটা একই। দেখো কারেওয়া এবং দুনসের মধ্যে যে পার্থক্য সেটা দেখে নাও। দেখো গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জার রেঞ্জের মধ্যে দেখো লোকেটেড কাশ্মীর ভ্যালি। আর দেখো দুনস বা দুয়ার্স বলে দেখো মিডিল হিমালয় এবং শিবালিক রেঞ্জের মধ্যে অবস্থিত বা গঠিত হয়, এই পয়েন্টটা মনে রাখবে। আর দেখো যদি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে যাও এগুলিকে বলা হয় দুনস। আজ তুমি সিকিম দার্জিলিং, যেটা ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং সিকিমে যদি যাও তাহলে সেটাকে বলে দুয়ার্স। এটাই হচ্ছে পার্থক্য। এই পয়েন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। আমি এখানে কুইক রিভিশন পয়েন্টও দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে একইভাবে মনে রাখবে ফ্লোভিও ল্যাকাস স্ট্রিম প্লেন আর কি, দেখো ফর্মার লেকের তলদেশে জমে থাকা সেডিমেন্ট থেকে এটাও তৈরি হয়েছে। কার কার মাঝে তৈরি হয়? মিডিল হিমালয় এবং শিবালিক রেঞ্জ। নামগুলো একটু মনে রাখবে যে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বলা হয় দুনস, আর দুয়ার্স বলা হয় দার্জিলিং সিকিমে। ঠিক আছে, আর ডিফারেন্সটা তোমাদেরকে তো বললাম যে কারেওয়া গঠিত হচ্ছে গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জালের মধ্যে, আর দুনস বা দুয়ার্স গঠিত হচ্ছে মিডিল হিমালয় এবং শিবালিক রেঞ্জের মধ্যে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে। দেখো আগের ক্লাসে আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের যে হিমবাহগুলো বলেছিলাম, ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে এখানে মানে একটা ছোট্ট চার্টের মধ্যে বানিয়ে দিচ্ছি, তোমরা এই একবার দেখবে। ঠিক আছে, আমি দেখবো আগের ক্লাসে এটা পড়েছি, তোমরা এখান থেকে একবার রিভিশন করবে। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর এভাবেই আমি তোমাদেরকে সমস্ত বিষয় ক্লিয়ার করব, আর এক্সট্রা ক্লাস আমি বাড়িয়ে দেবো। যদি তোমরা ক্লাস করতে আগ্রহী থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের রেসপন্সের ওপরেই মানে সব কিছু নির্ভর করছে আর কি। আমি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই তাহলে আমি পুরো বিষয়টা জিওগ্রাফি, হিস্ট্রি সবই কভার করব। চলো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো।